গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরের দুটো ক্লাস করিয়েছি। আজ আমরা এই ক্লাসে 3 নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো। তার মানে এর মানেটা বুঝে নিলে এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু খুব সহজেই লেখা যায়। ঠিক আছে, তার মানে একটা শিল্প তৈরি হতে গেলে কাঁচামালটা সেখানে কতটা গুরুত্বপূর্ণ এটাই কিন্তু এখানে বলতে হবে। ঠিক আছে, তাহলে কাঁচামালের উৎসের ওপরে ভারতে বিভিন্ন রকমের শিল্প কিন্তু তৈরি হয় বা গড়ে ওঠে। যেমন একটা হচ্ছে যে কৃষিকাজের উপরে একরকম শিল্প তৈরি হয়, তারপরে হচ্ছে যে প্রাণীভিত্তিক একরকম শিল্প তৈরি হয়, আবার খনিজ সম্পদ যেখানে যেমন পাওয়া যায় সেখানে কিন্তু একরকম শিল্প তৈরি হয়, আবার বনজ ভিত্তিক শিল্প, এইরকম এই 4-5 রকমের শিল্প কিন্তু ভারতে তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ, আর এবার এর উদাহরণগুলো বললেই মোটামুটি উত্তরটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যেমন প্রথমে যেটা আছে সেটা কি, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ওই এটা, তাহলে প্রথমেই বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, তার মানে এখানে বনের যে সমস্ত জিনিস আছে সেইগুলো, যেমন হচ্ছে যে কাঠ, ফুল, মোম, মধু, এগুলোকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে শিল্প তৈরি হয় সেটাকেই বলে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। ঠিক আছে, এরকমভাবে উদাহরণ দিয়ে দেওয়া যাবে। কাগজ শিল্প, ফল প্রক্রিয়াকরণ, এগুলো এর উদাহরণ হবে। ঠিক আছে, আর এরপরে কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এখানে গম, পাট, তুলো এগুলোকে ব্যবহার করে যেসব জিনিস তৈরি হয়, যেমন হচ্ছে চিনি শিল্প, কার্পাস বয়ন শিল্প, এগুলো উদাহরণ হবে। ঠিক আছে, আর এরপরে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা খনি থেকে যেসব জিনিস পাওয়া যায়, তেল, লোহা, কয়লা, এগুলোকে নিয়ে যেসব বড় বড় শিল্প তৈরি হয়, যেমন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প, এগুলো। ঠিক আছে, এরকমভাবে উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস লিখতে হবে। আমরা এখানে উত্তর কীভাবে লিখতে হবে পয়েন্টগুলো আমরা এখানে লিখে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে দেখে এইভাবেই তোমরা মানে এই রকমই করবে। তোমরা পয়েন্ট আগে পরে লিখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এরপরে বনজ ভিত্তিক শিল্প, এটা তো আমরা বলে দিলাম। আর একটা হচ্ছে যে প্রাণীভিত্তিক শিল্প। ঠিক আছে, তাহলে প্রাণীভিত্তিক বা পশুজ ভিত্তিক শিল্প, পশুর দুধ আর চামড়া থেকে যেসব শিল্প তৈরি হয় সেগুলোকেই পশুজ ভিত্তিক শিল্প বলে, যেমন হচ্ছে যে দুধ শিল্প আর চামড়া শিল্প, এইগুলো। ঠিক আছে, তাহলে এইভাবে এই উত্তরটা খুব সহজেই লিখে ফেলতে পারবে। যাদের 2 নম্বরেরগুলো তৈরি হয়ে গেছে, 1 নম্বর এই অধ্যায় থেকে আমরা 1 নম্বর আর 2 নম্বরের অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে ফেলেছি। যাদের এই প্রশ্নগুলো তৈরি হয়ে গেছে তারা এবার অবশ্যই 3 নম্বরেরগুলো তৈরি করবে। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। এই যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম এটা কিন্তু মাধ্যমিকে 2019-এ এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা তৈরি করবে পরীক্ষার জন্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। এটাও খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু এগুলো 5 নম্বরে আমরা পড়েছি, কিন্তু এখানে যদি থাকে তাহলে উত্তরটা একটু ছোট করে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে যারা 5 নম্বর যখন আমরা পড়বো তখন একটু উত্তরটা বড় হবে, আর 3 নম্বরে আমাদের কিন্তু উত্তরটা একটু ছোট করে লিখলেই হবে। এখানে 3টে পয়েন্ট আমরা বললে উত্তরটা কিন্তু আমাদের হয়ে যাবে, 3টে বা 4টে পয়েন্ট। ঠিক আছে, তাহলে উন্নতির 3টি কারণ বলেছে, তাহলে এখানে কাঁচামাল, তাহলে লৌহ ইস্পাত শিল্পে তৈরি করতে গেলে যে কাঁচা লোহাটা লাগে সেটা ভারতের অনেক জায়গাতেই পাওয়া যায়, সেই জন্য এখানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি হয়েছে। ঠিক আছে, এটা বলা যায়। আর এর পরের পয়েন্ট কি, পরের পয়েন্ট হচ্ছে যে বিদ্যুৎ, তাহলে এই যে কারখানাগুলো যেগুলো চলছে সেখানে কারেন্টের প্রয়োজন। ঠিক আছে, তাহলে ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ পাই, যেগুলো দিয়ে বা যেগুলোর সাহায্যে এই কারখানাগুলোকে কিন্তু চালানো হয় বা মেশিনপত্র চালানো হয়। সেজন্য ভারতে আবার পারমাণবিক বিদ্যুৎও পাওয়া যায়, কিন্তু সেটা ব্যবহার করা হয় কোনো কোনো জায়গায়। এইগুলো দিয়ে কিন্তু এখানে কোনো সমস্যা হয় না। আর এরপরে উন্নত পরিবহন ব্যবস্থা, ভারতে সব রকম পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়া আসা, রেলপথ, সড়কপথ, জলপথ সব রকমই ব্যবস্থা আছে, বিমানপথও আছে। তাহলে এই সবটাকে কাজে লাগানো হয় এই শিল্পের জন্য, সেজন্য এই শিল্পের উন্নতিতে
খুব সাহায্য হয়েছে। আর এরপরে হচ্ছে মূলধন। মূলধন মানে টাকা পয়সা কারা দেয়? এখানে বড়, বড় বিভিন্ন মানে ব্যক্তি বা কোম্পানি যারা আছে, যেমন আমাদের হচ্ছে যে টাটা কোম্পানি বা আরও যেসব আছে আ সেইগুলো। এছাড়াও সরকারি কিছু সরকারেরও কিছু বড়, বড় কারখানা আছে। সেখানে কিন্তু খুব ভালোভাবেই সরকারও কিন্তু টাকা দেয় এই শিল্পের উন্নতির জন্য। ঠিক আছে? এইসব কারণেই কিন্তু এই শিল্পের উন্নতিতে কোনো সমস্যা হয়নি বা উন্নতি খুব ভালোভাবে হয়েছে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ঠিক আছে? সেটা হচ্ছে যে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলো আলোচনা করো। ঠিক আছে? আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে? তাহলে এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই শিল্পের সমস্যা কী, কী বা হ্যাঁ, তাহলে এখানে উন্নতির কারণ আমরা পড়লুম এবং খুব সহজেই সেটা মনে রাখা যাবে। আর এখানে সমস্যা যদি বলে তাহলে এবার কোনগুলো ভালো পাওয়া যায় না সেইগুলো বলতে হবে। যেমন হচ্ছে যে কাঁচামালের অভাব। তাহলে এ যখন উন্নতির কারণ বলবে তখন কিন্তু যেগুলো ভালো পাওয়া যায় সেগুলো বলতে হবে। আর যখন মানে বলবে যে সমস্যা, তখন কিন্তু এর অভাবগুলো বলতে হবে। ঠিক আছে? কাঁচামালের অভাব, যেমন ভালো লোহাটা কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না। তার ফলে অনেক সমস্যা হয়, বাইরে থেকেও আনতে হয়। এটা একটা। ঠিক আছে? আর এরপরে আধুনিকীকরণের অভাব, মানে যেসব কারখানাগুলো তৈরি হয়ে গেছে সেখানে যন্ত্রপাতি বা মেশিন যেগুলো আছে বা অনেক পুরনো পদ্ধতিতে কিন্তু লোহা গলানো হয় বা তৈরি করা হয় বা বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তার ফলে অনেক সমস্যা, অন্যান্য দেশের সাথে কিন্তু প্রতিযোগিতায় সেইভাবে পেরে ওঠে না। ঠিক আছে? এটা পরিকাঠামোর অভাব। এখানেও কিন্তু সেই একই কথা। মানে সব কিছুকে নতুনভাবে আর তৈরি করা হয়নি। পুরনো যেসব জিনিস চলছে সেইগুলোই চলছে। এটাই হবে পরিকাঠামোর অভাব। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্রায় একই। সেজন্য খুব সহজে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে এবং একটু পড়ে নিলে অবশ্যই পেরে যাবে। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট, কার্পাস বয়ন শিল্পের উন্নতির ৩টি কারণ। এখানেও সেই একই পয়েন্ট আছে, কাঁচামাল আগেরটা যেমন ছিল। তাহলে কার্পাস বয়ন মানে সেই কাঁচা তুলোটা, সেটা ভারতের আমরা গুজরাট, মহারাষ্ট্র এসব রাজ্য থেকে অনেক পেয়ে যাই। যার ফলে আমাদের এই কাঁচামালের কোনো অসুবিধা হয় না। আর বিদ্যুৎ, এখানেও কিন্তু জলবিদ্যুৎ আর আমাদের তাপবিদ্যুৎ এগুলোকে কাজে লাগানো হয়। ঠিক আছে? সেটা ভারতের আমরা অনেক জায়গা থেকেই পাই, যেগুলোতে এই কারখানাগুলো চলে কারেন্টের সাহায্যে। আর মূলধন, এখানে গুজরাটি বা আরও ভাটিয়া এইসব বড়, বড় ব্যবসায়ীরা এখানে কিন্তু অনেক টাকা দেয়। এই শিল্পেরতে তারা সাহায্য করে। ঠিক আছে? আর অন্যান্য কারণ, এছাড়া আরও কিছু কারণ তোমরা সেটা বলতেই পারো, যেকোনো একটা তোমরা তোমাদের মতো সেটা তোমরা বলবে। যেমন তোমরা বলতে পারো যে সুলভ শ্রমিক। ঠিক আছে? ভারতে অনেক শ্রমিক, ভারতের জনসংখ্যা অনেক বেশি বা মানুষ অনেক বেশি থাকে। সেজন্য এখানে শ্রমিকের কিন্তু কোনো অভাব হয় না বা ঠিক আছে? ভালো যারা কাজ জানে সেইরকম আরকি। ঠিক আছে? আর এরপরে কার্পাসের শিল্পের সমস্যা। তাহলে সমস্যা কিন্তু আবার এখানেও কিন্তু সেই অভাবগুলো এসে যাবে। ঠিক আছে? যেমন হচ্ছে কাঁচামালের অভাব। তাহলে তুলোটা যে পাওয়া যায় সেটা হয়তো সবসময় ভালো তুলো পাওয়া যায় না। অনেক সময় অন্য জায়গা থেকে আনতে হয়। তাহলে এটা একটা অভাব। বিদেশ থেকে আনতে হয়। এটা একটা অভাব। আর অন্য দ্রব্যের ব্যবহার, তাহলে সুতির যে জিনিস বা সুতো থেকে যে জামাকাপড় তৈরি হয় সেটা হয়তো সবাই এখন আর ব্যবহার করছে না। তার জায়গায় অন্য যেসব জিন্সের জিনিস বা অন্য আরও যেসব পোশাক সেইগুলো সবাই মানুষ ব্যবহার করে। এটা একটা হবে পয়েন্টে। ঠিক আছে? আর এরপরে কি? এরপরে উৎপাদন ক্ষমতা কম। হ্যাঁ, এইসব কারখানাগুলোতে যতটা প্রয়োজন আরকি মানুষের, ততটা বেশি জিনিস তৈরি করতে পারে না। উৎপাদন মানে তৈরি করা আরকি। ঠিক আছে? তৈরি করতে পারে না, তার ফলে একটা সমস্যা আছে। ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা খুব ভালোভাবে তৈরি করো। এর পরের ক্লাসে আমরা এরকম এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।